আমরা গত ক্লাসে বোধহয় বেগের সংজ্ঞাগুলা পর্যন্ত পড়ছি, তাই না? গড় বেগ কাকে বলে, তাৎক্ষণিক বেগ কাকে বলে, এগুলা পড়ছি। গড় বেগও পড়ছি না? ওকে। আমরা তাহলে যেটা আজকে করব সেটা হচ্ছে লেখচিত্র আঁকবো। ফ্যান দরকার নেই, ফ্যান বন্ধ করে দাও। আরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, দুইটা অফ করে রাখো, কারণ এসি আমি 20 তো একটু সময় দাও, ঠান্ডা হয়ে যাবে, সমস্যা নাই। তো আমরা আজকে যেইটা পড়াবো সেটা হচ্ছে বেগ বনাম সময় লেখচিত্র। Yes. বেগ বনাম সময় লেখচিত্র। লেখা আসতেছে না? আসতেছে। চমৎকার। আমরা অবস্থান বনাম সময় লেখচিত্র আঁকছিলাম, মনে আছে? ওখানে আমরা একটা প্রসঙ্গ কাঠামোতে একটা বস্তুকে ইমাজিন করে নিছি যে ও যাতায়াত করতেছে। এখন বেগ সময় লেখচিত্রতেও আমরা সেম একটা প্রসঙ্গ কাঠামো চিন্তা করব। মনে করো আমরা তো আসলে একমাত্রিক ক্ষেত্রেই কাজ করতেছি সব সময়, তাই তো? তো ধরে নাও আমরা এই বেগ বনাম সময় লেখচিত্রের জন্য একটা একমাত্রিক প্রসঙ্গ কাঠামো বা একটা একমাত্রিক রাস্তা চিন্তা করলাম। এই যে, ঠিক আছে? এই একমাত্রিক রাস্তার শুরুর যে অবস্থানটা, এই অবস্থানটাকে মনে করো আমরা ও বিন্দু বললাম, যেটাকে আমরা মূল বিন্দু, ঠিক আছে? আচ্ছা, এখন কোন বিন্দুকে আমরা বিন্দুতে বা ও অবস্থাতে দেখতেছি, ঠিক আছে? যেই মুহূর্তে মুহূর্তটাকে বললাম জিরো, মানে ঘটনা ইভেন্ট যে শুরু হয়েছে সেই শুরু মুহূর্তটা হচ্ছে টি ইকুয়াল টু জিরো। এখন এই মুহূর্তে বস্তুর বেগ আছে নাকি নাই আমি মাপার জন্য হাতে মনে করে একটা স্পিডোমিটার যন্ত্র নিলাম, ওই যে পুলিশের কাছে স্পিড গান থাকে না, ওরকম একটা স্পিড গান নিলাম। স্পিড গান নিয়ে আমি এই পয়েন্টে তার একটা ভেলোসিটি বা বেগ, এই ইউটাকে আমরা বলবো হচ্ছে আদি বেগ, ঠিক আছে? এখন আমরা দেখলাম, এটা আমাদের অবজারভেশন থেকে আমরা দেখতেছি যে বস্তুটা আসলে এক্স অক্ষে ধনাত্মক দিকে বেগ অর্জন করে আছে এবং সে সামনে আগাইতেছে। এবং আগাইতে আগাইতে একটা নির্দিষ্ট সময় পরে, মনে করো টি ইকুয়াল টু টি সেকেন্ড সময় পরে, এই বস্তুটাকে আমরা এখন এই অবস্থা, এই মানে বা আমাদের এই উদ্দীপকের বর্ণনা অনুযায়ী এই অবস্থাটাকে আমরা সাবাস, ও অবস্থাটা ছিল আমাদের জন্য আদি অবস্থান। শেষ অবস্থানে বস্তু যেই বেগ অর্জন করবে তাকে কি আমরা শেষ বেগ বলবো না? তো ওই যে আমাদের স্পিড গান অলরেডি আছে, স্পিড গান দিয়ে আমি এই এ অবস্থানে বেগ মাপলাম, সেই বেগটা পাইলাম মনে করো ভি, ঠিক আছে? আচ্ছা, এই ভি যে বেগটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে বস্তুর শেষ বেগ। খুব ভালো কথা। এই হচ্ছে আমাদের observation। আমরা ডাটাগুলো নিচ্ছি খাতায়, এখানে লিখতেছি। ওই ডাটাগুলোকে আমরা মনে করো একটা এরকম লিস্টের মধ্যে ফেলবো। কি সারণী, ও বাবা সারণী, অনেকদিন পর নামটা মানে শুনলাম, সারণী। গণিত সারণী তো কি বলে, স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যানের মধ্যে সারণী, তারপর মধ্যক নির্ণয়, প্রচুরক নির্ণয়, এগুলা এগুলা কি কি জানি ছিল না, নাকি এখনো আছে? এগুলা আরো পরিসংখ্যান যদি আমরা, এইটা হচ্ছে গিয়ে ধরো যে ডেটা গুলো আসলে পাইছি। এই তুমি কি বাংলা শুনে ইংরেজি? ঠিক আছে, বসো। তো টি সেকেন্ডস অফ যে টাইম, আচ্ছা আমরা তো রাখছিলাম যে সময়টা আমাদের জন্য কি হবে, একটা স্বাধীন চলক, আর অবস্থানটা ছিল অধীন চলক। এখানেও আমরা যে বর্ণনাটা মাত্র দিলাম, এই যে বস্তুটা ও অবস্থান থেকে যাত্রা শুরু করছে, আমি টি ইকুয়ালস টু জিরো ও অবস্থানে মাপ, আমার ইচ্ছা হয়েছে বলে এই অবস্থানে ব্যাপারটা এরকম না?
আমার যদি ইচ্ছা হইতো আমি আরো সামনে আগায় বি অবস্থানে গিয়ে সময় শেষ করতে পারতাম, পারতাম না? এই বি অবস্থানে এসে তখন সময়ের মানটা ভিন্ন হইতো। অথবা আমরা যদি আরো কম সময় নিতাম, ধরো মাঝামাঝি কোথাও গিয়ে থামাই দিতাম, ওটা সি অবস্থান, ওটাও তো চাইলে করতে পারতাম, রাইট? তো আমি কতটুকু সময়কাল নিব এটা যেহেতু পর্যবেক্ষকের ইচ্ছার উপর নির্ভরশীল, দিস ইজ ওয়াই সময় যে চলকটা বা গতিকাল যে চলকটা, এটাকে আমরা স্বাধীন চলক বলি গতির সবগুলো গ্রাফে, আর বাকিগুলো হয় অধীন চলক। কিভাবে? তুমি যখন সি বিন্দুতে অবস্থান শেষ করতেছো বেগ যেরকম হবে, বেগ সেরকম হওয়ারই কথা, বি বিন্দুতে আবার ভিন্ন বেগ হওয়ারই কথা, ব্যাপারটা এরকম না? তো কোথায় তুমি সময় শেষ করতেছো, গতিকাল শেষ করতেছো, তার উপর নির্ধারণ করে তার শেষ বেগের মানটা নির্ধারিত হবে। এই দ্যাট ইজ ওয়াই আমরা বেগ বনাম সময় লেখচিত্র নামটা দিছি। বেগ যেটা সেটা আমাদের জন্য যাবে হচ্ছে ওয়াই এক্সিস, আর সময় যেটা সেটা আমাদের জন্য যাবে এক্স এক্সিস বা অধীন চলক স্বাধীন চলক, ঠিক আছে? সো টি আমরা সময় একক, এটা সেকেন্ড এককে মাপতেছি, এবং বেগ মনে করো মিটার পার সেকেন্ড এককে মাপতেছি, ঠিক আছে? যখন আমরা গ্রাফ আঁকবো অবশ্যই চলকের পাশে এককের মানের মিনিংটা বলে দিব। এখন টি ইকুয়ালস টু জিরো সময়ে আমরা রাইট নাও যে এক্সপেরিমেন্টটা করতেছি, সেই এক্সপেরিমেন্টেশনে মনে করো বেগ পাওয়া গেল হচ্ছে কি 3 মিটার পার সেকেন্ড, আদি বেগ ইউ এর মান আমরা 3 পাই। আমরা যে ইউ মাপছি ইউ এর মান পাইছি 3। 1 সেকেন্ড সময় গেছে, তারপরও তার বেগের মান দেখেছি, স্পিড গান তো আমার হাতে আছে তাই না, স্পিড গান দিয়ে দেখেছি তার বেগের মান 3। 2 সেকেন্ড গেছে বেগের মান 3, 3 সেকেন্ড গেছে বেগের মান 3, 4 সেকেন্ড গেছে বেগের মান স্টিল 3, এবং 4 সেকেন্ড পর্যন্ত আমি অবজার্ভ করছি, ঠিক আছে? এখন আমরা কি বলতে পারি না এই যে টি ইকুয়ালস টু 0 মুহূর্তে তার বেগের যে মান, এটাই আসলে আমাদের জন্য আদি বেগ u, এবং টি ইকুয়ালস টু 4 যেহেতু 4 সেকেন্ড পর্যন্ত আমি করছি, টি বেগের যে মানটা আছে সেটা হচ্ছে আমাদের জন্য শেষ বেগ বা ভি, রাইট? আমার এই সারণী ডাটা দেখে বুঝতেই পারতেছি যে ভাই আমাদের এবং পুরো এই u ইকুয়ালস টু v হওয়ার রাস্তায় কোথাও কোনো পয়েন্টে বেগের মানে পরিবর্তন হয় নাই। এটাকে আমরা তাহলে অবশ্যই সমবেগ বলবো। তার কারণ হচ্ছে দেখো সমবেগ দিকও সমান হওয়া লাগে, মানও সমান হওয়া লাগে। আমি আমাদের যে কেস ওয়ান এর ব্যাখ্যায় বলছি তার দিক কি চেঞ্জ হয়েছে? এ শুরুতে সেই দিকে x অক্ষে ধনাত্মক দিক বরাবরই গতিশীল দিক, তাহলে পরিবর্তন করতে দেই নাই। মান পরিবর্তন হয় কিনা দেখার জন্য আমাদের এখানে ডাটা শিটটা দেখার দরকার ছিল, ডাটা শিট দেখলাম এখানে মানও পরিবর্তিত হয় নাই। এটাকে আমরা ধরো কেস ওয়ান নাম দিয়ে দিই এখনই, কারণ আরো তো কেস আসবে। আমি কি নির্দ্বিধায় বলতে পারি ডাটা শিট দেখে যেটা একটা সমবেগে গতিশীল বস্তু কণার গতি, তাহলে আমি এই নামটা এখানে লিখে দিই যে সমবেগে গতিশীল বস্তু কণা, বা বস্তু কণা না বলি, বস্তুই বলি। এটা একটা সমবেগে গতিশীল বস্তু বলা যায়। ভেরি গুড। এখন যদি এই কথাটা বলা যায় তাহলে আমার গ্রাফ আঁকাটা অনেক সহজ হয়ে গেছে, রাইট? গ্রাফটা আমরা পরের পেজে আঁকবো, এইটুকু পর্যন্ত তোলা হয়েছে। আচ্ছা, জলদি তুলে ফেলো। আর এরপর থেকে তুলতে না পারলেও সমস্যা না, আমি তো পিডিএফ দিয়েই দিই, বাসায় গিয়ে কিন্তু পিডিএফ দেখা লাগলে আবার ফিল আপ করে ফেলতে পারো। আরেকটা জিনিস আমি আগের ক্লাসেও বলছি এখনো বলতেছি, যেই কথাগুলো আমি এখানে লিখতেছি সেইগুলা তোলার থেকে যা আমি লিখতেছি না কিন্তু মুখে বলতেছি সেটা লেখা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এরকম যদি কিছু পাও ওগুলো লিখে ফেলো, ওকে? এনিওয়েজ, তাহলে হচ্ছে যেমন এই যে একটু আগে একটা কথা বলছি, সারণী দেখে কি করে বুঝবো যে আমার বস্তু সমবেগ? আদি বেগ আর শেষ বেগের মান সমান, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে আদি বেগ আর শেষ বেগের এন্ট্রির মধ্যে কোথাও বেগের মানের কোনো পরিবর্তন হয় নাই। বাট সব থেকে উপরের প্রি রিকুইজিট কন্ডিশন হচ্ছে আদি বেগ এবং শেষ বেগ পুরো জায়গায় দিকের কোনো পরিবর্তন ধরা হয় নাই। অনেক সময় এমসিকিউতে এরকম প্রশ্ন আসতে পারে যে বেগের সারণী থেকে কি করে বুঝবে নিচে এটি সমবেগে গতিশীল বস্তু কণা? চারটা অপশন দিয়ে দিল, আদিবেগ শেষ বেগ এক, দুই আদিবেগ এক শেষ বেগ ভিন্ন, বা শেষ বেগ এক আদিবেগ ভিন্ন, এরকম অনেকগুলো অপশন দিয়ে দিল। বুঝতে পারছো? এইরকম টাইপের এমসিকিউ গুলো সলভ করার জন্য ধরো এই ব্যাপারটার স্ট্রাকচারটা মাথায় রাখা লাগবে। এরকম এমসিকিউ তুমি কখনো কমন ফেলাইতে পারবে না, সত্যি কথা বলতে, ঠিক আছে? আচ্ছা, এনিওয়েজ গেল। এবার আমরা গ্রাফ আঁকবো। গ্রাফে আমরা এক্স অক্ষে কাকে নিচ্ছি? গতিকাল বা সময়। ওয়াই অক্ষে নিচ্ছি কাকে? বেগকে। এসি টেম্পারেচার একটু বাড়াই দিই, এখন মনে হয় একটু ঠান্ডা লাগতেছে। আমার লাগতেছে, 22 দিলাম। আমরা ধরে নিছি, মানে আমরা ধরে ধরে নিছি, বা আমরা কেস ওয়ানে যে এক্সপেরিমেন্টেশনটা করছি এটা দেখছি যে এক্স অক্ষের ধনাত্মক দিকে এসে যাইতেছে, সে তার দিক চেঞ্জ করতেছে না। হ্যাঁ, তাও মানে আমার গতিশীল বস্তু হইতো
হইতেই পারে না আদিবেগ শূন্য। যখন আমি ধরো অবজারভেশন শুরু করছি, দেখো এই যে আমার ডাটা শিটটা আমি যা দেখবো তার উপর বেস করে আসবে, এটা কিন্তু ইচ্ছামূলক ভাবে আসবে, তাই না? আমি এই পয়েন্টে দেখছি তার বেগ শুরুতে 3 ছিল, আমি অন্য একটা দেখতে পারি যেই বেগ শূন্য ছিল। কিন্তু এখানেও বুঝো, যেই বস্তু কণার 0 সেকেন্ডেও বেগ শূন্য, 4 সেকেন্ডেও বেগ শূন্য, এবং মাঝখানে সবসময় শূন্য, কি স্থির বস্তু নাই? এক্স্যাক্টলি, তার তো কোনো বেগই নেই। তাহলে তার জন্য আমি সমবেগ বলতে পারি না, ওর তো বেগই নাই, প্রথম কথা। সে স্থির বস্তু, তাহলে একটা স্থির বস্তুর জন্য বেগ বনাম সময় লেখচিত্র আঁকা থাকে অবান্তর না? এই জন্য কেস ওয়ানের ক্ষেত্রে যখন সমবেগে গতিশীল বস্তুর কথা বলতেছি, সেই জায়গায় আমরা আসলে এমন কাউকে আনতেছি না যার আদিবেগটা শূন্য। এটা হচ্ছে মানে বিহাইন্ড দ্য সিন লজিক, বুঝতে পারছি? বাট প্রশ্নটা ভালো ছিল। অবশ্যই আদিবেগ শূন্য হতে পারে, কিন্তু স্থির বস্তুর জন্য আদিবেগ শেষ বেগের কোনো ব্যাপারই আসবে না, অথবা বেগ বনাম সময় লেখচিত্র স্থির বস্তুর জন্য কখনোই প্রযোজ্য না। এটা একটা এমসিকিউ হতে পারে, নিচের কোনটির জন্য বেগ বনাম সময় লেখচিত্র প্রযোজ্য নয়? স্থির বস্তু, গতিশীল বস্তু, সমত্বরণে গতিশীল বস্তু, সমবেগে গতিশীল বস্তু। অবশ্যই অপশন হবে স্থির বস্তু। বুঝতে পারছি? শোনো, তুমি তো পরীক্ষায় ওই যে বলো না, একটা অবজেক্টিভ পরীক্ষা, সাবজেক্টিভ পরীক্ষা। অবজেক্টিভ মানে অবজেক্টিভ কথাটার অর্থ হচ্ছে যেটা সবার কাছে একই উত্তর হবে। আর সাবজেক্টিভ কথাটার অর্থ হচ্ছে এক একজনের কাছে উত্তর এক এক রকম হবে। তুমি চিন্তা করে দেখো, যখন তুমি এমসিকিউ দাগাইতেছো, প্রথম বেঞ্চের জন্য কারেক্ট অ্যান্সার যা, শেষ বেঞ্চের জন্য কারেক্ট অ্যান্সার এক্স্যাক্টলি তা। কিন্তু যখন তুমি সিকিউ লিখতেছো, ধরো বেগ কাকে বলে, এই বেগ কাকে বলে কথা এক একজন এক এক রকম করে লিখবে। কেউ কেউ আছে, আমি যেরকম 5টা জিনিস বলছি 5টা জিনিসই লিখবে, কেউ কেউ জাস্ট একটা লাইন লিখবে, কেউ 1-2টা লাইন লিখবে, আছে না? সো সাবজেক্টিভ আর অবজেক্টিভ কথাটার মধ্যে, সাবজেক্টিভ এক একজনের কাছে এক এক রকম, কিন্তু অবজেক্টিভ সবার কাছে একই রকম। যেমন সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠে, একই কাহিনী, এটা একটা অবজেক্টিভ জিনিস। কিন্তু সূর্য পূর্ব দিকে উঠে বলে আমার দিন ভালো যাবে না খারাপ যাবে, সাবজেক্টিভ, যেটার কোনো ভিত্তি নেই। বললাম আর কি, মানে ইন্টারপ্রিটেশনটা, ঠিক আছে? আচ্ছা, এখন এই সমবেগে কেউ কিছু বলবা? হ্যাঁ। স্থির বস্তুর জন্য বেগ বনাম সময় লেখচিত্র কখনোই প্রযোজ্য না। স্থির বস্তুর জন্য অবস্থান বনাম সময় লেখচিত্র প্রযোজ্য ছিল, মনে আছে? আমরা কেস ওয়ানে দেখছিলাম না, ওখানে স্থির বস্তু ছিল। স্থির বস্তুর জন্য অবস্থান বনাম সময় লেখচিত্র প্রযোজ্য, কিন্তু বেগ বনাম সময় লেখচিত্র প্রযোজ্য না। এবং কিছুক্ষণ পর যখন ত্বরণ করবো, ত্বরণ বনাম সময় লেখচিত্র প্রযোজ্য হবে না, কারণ ও তো স্থির। ওর বেগ আসবে কোত্থেকে, ত্বরণ আসবে কোত্থেকে? যে অবস্থান পরিবর্তন করবে তারই না বেগ আসবে, বুঝতে পারছি? কিন্তু অবস্থান তো সবার আছে, একটা স্থির বস্তুর অবস্থান আছে, একটা গতিশীল বস্তুর অবস্থান আছে। দিস ইজ ওয়াই এটা, এগুলো কিন্তু ধরো হচ্ছে ওই কোর অবজেক্টিভ গুলা, যে কার জন্য কোনটা প্রযোজ্য, কার জন্য কোনটা প্রযোজ্য না, মাথায় রাখবো, ঠিক আছে? ওকে, ভেরি গুড। পরের তাহলে আমরা গ্রাফটা এখন একটু আঁকি। সো এক্স অক্ষে আমরা কাকে নিব বললাম? সময়, সাবাস। এক্স অক্ষে আমাদের টাইম গেল সেকেন্ড এককে, আর ওয়াই অক্ষে যাচ্ছে হচ্ছে বেগ, মিটার পার সেকেন্ড এককে। ওকে, গেল। এখন কথা হইতেছে, এই যে আমি বেগ পাইলাম, আমি সময় পাইলাম, আমরা একটু আগের ডেটা সেটা কি কি পাইছি, 0 সেকেন্ডে বেগ কত ছিল? 3, তাই না? তাহলে 0 সেকেন্ডে আমার প্রথম বিন্দু কি 0,3, দ্বিতীয় বিন্দু কি 1,3, তারপর কি 2,3, 3,3, 4,3, এরকম করে আমি বিন্দুগুলো পাবো না? তো বুঝতেই পারতেছি এই বিন্দুগুলোকে যদি আমি যোগ করি, আমি হচ্ছে গিয়ে ধনাত্মক x অক্ষের সমান্তরাল অথবা আনুভূমিক অক্ষের সমান্তরাল একটা রেখাচিত্র পাবো, পাবো না? আনুভূমিক অক্ষে লেখচিত্র আঁকলাম, যেখানে আমার প্রথম বিন্দু 0,3, দ্বিতীয় বিন্দু 1,3, তারপর 2,3, তারপর 3,3 এবং 4,3। এটা সাধারণত কাস্টম, যখন তুমি গ্রাফ আঁকবা, তুমি যে বিন্দুগুলো নিছো সেই বিন্দুগুলোর অবস্থান লেখচিত্রের মধ্যে এরকম ফোঁটা দিয়ে দেখায় দাও। এটা আঁকলে ভালো, না আঁকলেও সমস্যা নাই, বাট আঁকলে স্যারের চোখে তুমি দেখায় দিচ্ছ, স্যার আমি আমার এক্সপেরিমেন্টে 4টা বিন্দু পাইছি, 4টা বিন্দুর অবস্থান এইটা। লিখার দরকার নেই কোনটা কোন বিন্দু, এটা তো বোঝাই যাচ্ছে, বুঝতে পারছো? বাট অ্যাটলিস্ট 4টা বিন্দুর অবস্থানটা দেখায় দেওয়াটা ভালো। ওকে, আচ্ছা। এখন আমি তো এটার সিদ্ধান্ত আগেই দিছি, যেটা হচ্ছে সমবেগে গতিশীল বস্তু। ডাটা শিট দেখে সমবেগে গতিশীল বস্তু কেমনে বুঝছি? ইউ ইকুয়ালস টু ভি। গ্রাফ দেখে কেমনে বুঝতেছি? যখন অনুভূমিক অক্ষের সমান্তরাল লেখচিত্র আসছে। আমি কি তাহলে এই কথাটা বলতে পারি না, বেগ বনাম সময় লেখচিত্র যদি
অনুভূমিক অক্ষের সমান্তরাল হয় তাহলেই সেটা সমবেগে গতিশীল বস্তু কণাকে নির্দেশ করে, তাছাড়া করে না। বলা যায় বেগ সময় লেখচিত্র যদি অনুভূমিক অক্ষের সমান্তরাল, এখানে এক্স অক্ষ বললাম না এই কারণে, কারণ আমার তো আসলে এখানে প্রকৃতপক্ষে এক্স অক্ষ নাই, আছে একটা তো সময় অক্ষ আর একটা তো বেগ অক্ষ। এক্স অক্ষ টি অক্ষ আর একটা ভি অক্ষ। তো বেগ বনাম সময় লেখচিত্র যদি অনুভূমিক অক্ষের সমান্তরাল হয়, অনুভূমিক অক্ষের সিনোনিম হিসেবে পরীক্ষায় কি ইউজ করতে পারে? সময় অক্ষ অথবা এক্স অক্ষ ইউজ করতে পারে। ঠিক আছে, তো অনুভূমিক অক্ষ মানে যা, সময় অক্ষ মানেও তা, অথবা এক্স অক্ষ মানেও তা। ঠিক আছে, এগুলো হচ্ছে কি একটু মাথায় রাখ, সবসময় তো আর লিখে দেওয়া সম্ভব না, বাট তাও আমি বলে দিলাম, পরবর্তীতে এই ব্যাপারগুলো মাথায় রাখবা। সিমিলারলি অবস্থান বনাম সময় লেখচিত্রের মধ্যে স্থির বস্তু কোনটা ছিল? যেটা অনুভূমিক অক্ষের সমান্তরাল লেখচিত্র, অথবা সময় অক্ষের সমান্তরাল লেখচিত্র, অথবা এক্স অক্ষের সমান্তরাল লেখচিত্র। ঠিক আছে, ভেরি গুড। কেস 1 নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? একটা বস্তু ও অবস্থান থেকে যাত্রা শুরু করছে, এই অবস্থানে আসছে, টি সেকেন্ড সময় নিছে, যেটা আমাদের ডাটা শিট অনুযায়ী 4 সেকেন্ড সময় নিছে। 0 সেকেন্ডেও তার বস্তুর বেগ 3 ছিল, 4 সেকেন্ডেও তার বস্তুর বেগ 3 আছে। আমি এখান থেকে ইউ ইকুয়ালস টু ভি বলে ডিসিশন নিছি এটা সমবেগ গতিশীল বস্তু, এবং তারপর লেখচিত্রে গেছি, লেখচিত্রে আমি 4টা বিন্দু বসাইছি, আর 4টা বিন্দু বসায় দেখছি যে 5টা পয়েন্ট নিছি, মানে হ্যাঁ 5টা পয়েন্ট নিছি, 0 3 1 3 2 3 3 3 আর 4 3, 5টা পয়েন্ট নিছি। খাতার মধ্যে সমস্যা নাই, বাট ওই যে একটু আগে যেরকম বললাম বিন্দুর অবস্থান দেখাই দিলে ভালো, সিমিলারলি রিয়েল গ্রাফ পেপারে আঁকলে ভালো। এভাবে করে না দিলেও চলবে, বেগ না দেখাইলেও চলবে। মানে তুমি দেখো এখানে কথা আছে, এটা কি গ্রাফের কোনো অঙ্ক, নাকি হচ্ছে গিয়ে তোমাকে একটা জিনিস ব্যাখ্যা করতে বুঝতে হবে? যদি বলে যে সমবেগে গতিশীল বস্তুর গতি গ্রাফিক্যালি ব্যাখ্যা করো, তখন তোমার এখানে এত কিছু দেখানোর দরকার নেই, জাস্ট এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে এই গ্রাফটা এটা দিলে হবে। বাট যদি এটা গ্রাফের অঙ্ক হয়, পরীক্ষায় গ্রাফটা খাতায় একা মানে প্রশ্নে একা দিছে, ওখানে এরকম দেওয়া আছে, মানে ওখানে যেরকম প্রশ্নে যদি গ্রাফ দেওয়া থাকে, প্রশ্নে যেভাবে গ্রাফ আঁকছে তোমার খাতাতেও সেভাবে গ্রাফ থাকা লাগবে। আর যদি প্রশ্নে কোনো গ্রাফ দেওয়া না থাকে, তোমাকে গ্রাফ নতুন করে আঁকতে বলে, তুমি তখন নিজের মতো করে আঁকতে পারবা। বুঝতে পারছি, কারণ তুমি এটা ব্যাখ্যা করছো, কোনো এক্সাক্ট ডাটা নাই। হ্যাঁ, হ্যাঁ, বুঝে দিতে পারবা। না না, ডাইরেক্ট বসে ড্রয়িংও করতে পারবে, এটা তোমার প্রেফারেন্স, কিন্তু সবসময় গ্রাফ পেপারে খাতার মধ্যে না এঁকে গ্রাফ পেপারে আঁকাটা ভালো। আঁকলে স্যাররা ওই জিনিসটাকে আলাদা একটা গুরুত্ব দেয় যে না, এই ছেলেটা জানে যে গ্রাফের ব্যবহার কিভাবে করতে হয়, মানে এটা হচ্ছে তোমার আরেকটা স্কিল শো করা, এবং ওই স্কিলের জন্য তোমার 2-1টা করে নাম্বার বাইরে যেতেই পারে। বুঝতে পারছো, এটা দিতে হবে, অবশ্যই দিতে হবে। ঠিক আছে, সমস্যা নাই, এরকম আরো প্রশ্ন করবা। এবং ধরো ওই যে যখন আমি পরীক্ষা নিব, পরীক্ষা নিয়ে আর তো এই ব্রো, পরীক্ষার একটা কোয়েশ্চেন দিয়ে রাখছি এখানে, যেহেতু তুমি আসছো পরীক্ষাটা দিয়ে যাও এক সময়, আজকে না হোক নেক্সট, জাস্ট যা পারো দিয়ে যাও। ঠিক আছে, ওকে, এনিওয়েজ। আর যখন আবার এই গ্রাফের পরীক্ষা নিব, তখন তো অবশ্যই এরকম প্রশ্ন দিব, তোমরা যেটা বুঝবা সেটা করবা, আমার যখন মনে হবে কোনো জায়গায় কাটা দরকার আমি কেটে দিব, ওইভাবে শিখবো ইনশাল্লাহ, সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা, এটুকু বুঝতে পারছি তাহলে। কেস টুতে যাই আমরা এখন ইনশাল্লাহ। কেস, আচ্ছা কেস টুতে তাহলে আমরা আবার ধরে নিচ্ছি আমাদের কাছে একটা একমাত্রিক অবস্থান বা প্রসঙ্গ কাঠামো আছে, যেই প্রসঙ্গ কাঠামোর ও বিন্দুতে আমরা কোনো একটা বস্তুকে অবস্থান করতে দেখতেছি, এবং ও বিন্দুতে যখন আসে আমাদের টাইম শুরু হয়েছে টি ইকুয়ালস টু 0, এই মুহূর্তে তার যে আদিবেগ আছে সেই আদিবেগ ইউ, এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর। অ্যাজ ইউজুয়াল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা তাকে অবজার্ভ করছি, সেই নির্দিষ্ট সময়ে টি ইকুয়ালস টু টি সেকেন্ড সময় পরে আমরা বস্তুটাকে মনে করো এ অবস্থানে দেখলাম। একটা জিনিস খেয়াল করে দেখো, বস্তুর অবস্থান আমি প্রতিবার কিন্তু একই জায়গাতে দেখাচ্ছি, মানে বাম পাশ থেকে কাউন্ট করলে বাম পাশেই দেখাচ্ছি, ডান পাশ থেকে কাউন্ট করলে ডান পাশে দেখাবো। এর আগের চিত্রটা খেয়াল করে দেখো, আমরা এখানে বস্তুর অবস্থান কই দিছি, শুরুতে দিছিলাম না ও, এই যে এই পয়েন্টে,
and that is why এও কই ওই পয়েন্টেই আছে। বুঝতে পারছি? মানে তোমার বস্তুর অবস্থান যেই পয়েন্ট থেকে শুরুতে মাপছো ওই পয়েন্টে গিয়ে শেষ করতে হবে। এন্ড সিমিলারলি দ্যাট ইজ ওয়াই আমরা এখনো যেটা করলাম দেখো, যে এখানে ও শুরু করছি আর এখানে এ শুরু করছি, বিন্দু থেকে বিন্দু, মানে এখান থেকে শুরু করছি আর এখানে গিয়ে শেষ করবো এরকম করা যাবে না। আচ্ছা, এনিওয়েজ, তো এখন আমরা টি অবস্থানে তার যেই বেগ দেখতেছি এটাকে তার শেষ বেগ বললাম ভি। ঠিক আছে, এখন যেটা দেখেছি, ওকে, এখন আমরা যেটা দেখেছি এইটা তো আমার ডাটা শিট বা ওই সারণী লাগবে। উফ, নামটা খুবই অদ্ভুত, সারণী, লিস্ট, যাই হোক, টি সেকেন্ড এবং ভি মিটার পার সেকেন্ড। এইবার আমরা যেই বস্তুটাকে গতিশীল দেখব তার 0তম সেকেন্ডে বেগ দেখলাম 0, 1 সেকেন্ড পর আমরা বেগ দেখলাম মনে করো 4, 2 সেকেন্ড পর বেগ দেখলাম 8, 3 সেকেন্ড পর বেগ হচ্ছে 12, 4 সেকেন্ড পর বেগ হচ্ছে কত বলো তো? 16। সাব্বাস, থ্যাংক ইউ। ওকে, তাহলে প্রিভিয়াস যুক্তি অনুযায়ী ইউ কোনটা আমাদের জন্য? প্রথম এন্ট্রিটা ইউ, টি ইকুয়ালস টু 0 মুহূর্তে যে বেগ সেটা হচ্ছে আদি বেগ, এবং 4 সেকেন্ড ধরে যেহেতু ঘটনাটা ঘটছে তাই 4 সেকেন্ডের বেগটা আমাদের জন্য শেষ বেগ, রাইট? আমি দেখতেছি ইউ ইজ নট ইকুয়ালস টু ভি, তাই তো? তাহলে প্রথম সিদ্ধান্ত হচ্ছে সমবেগ না। সমবেগ, সমতরণ নাকি অসমতরণ সেটা পরের কথা, ত্বরণ আসলে এইটুকু শিওর। ঠিক আছে, ওকে, এক্স্যাক্টলি। আচ্ছা, আরেকটা কথা, কেস ওয়ানের থেকে আমি আরো একটা সিদ্ধান্ত নিতে পারি, যেহেতু ইউ ইকুয়ালস টু ভি সুতরাং এ ইকুয়ালস টু 0। যদিও আমরা এখনো ত্বরণ করি নাই, বাট স্টিল ইউ ইকুয়ালস টু ভি, সমবেগে থাকা বস্তু ত্বরণ কি শূন্য? সো আমি এই কথাটা কেস ওয়ানের জন্য বলতে পারি, যে কেস ওয়ানের ডাটা দেখে এবং কেস ওয়ানের গ্রাফ দেখে আমরা বলতে পারি সমতরণে গতিশীল বস্তু বা শূন্য, সরি, সমবেগে গতিশীল বস্তু বা শূন্য ত্বরণে গতিশীল বস্তু। ঠিক আছে, তো বেগ বনাম সময় লেখচিত্র যদি অনুভূমিক অক্ষের সমান্তরাল হয় তার মানে কি দুইটা, এক, তার বেগ সমান বা সমবেগ বা সুসমবেগ, এবং দুই, তার ত্বরণ কত? শূন্য। সাবাস। আচ্ছা, এখন এইখানে ত্বরণ তো আর শূন্য না, সো ইউ ইজ নট ইকুয়ালস টু ভি, তার মানে এ নট ইকুয়ালস টু, এইটুকু সিদ্ধান্ত আমরা নিতে পারি। আচ্ছা, আরো কি কি সিদ্ধান্ত নিতে পারি আমরা? এই যে সময়ের বিভিন্ন মান, এটাকে টি1 বলতে পারি, এটাকে টি0 বলতে পারি, এটাকে টি1 বলতে পারি, এটাকে টি2 বলতে পারি, তাই না? মানে সময়ের প্রথম এন্ট্রি, দ্বিতীয় এন্ট্রি। আচ্ছা, তোমাদের জন্য অবশ্য টি0টাকে না বলে আমরা এটাকে টি1 2 বলি, মানে টি1, টি2, টি3, টি4, টি5, রাইট? সময়ের মোট 5টা এন্ট্রি পাইছি, বেগেরও কি 5টা এন্ট্রি পাইছি না? সো এটাকে ইউ না বলে আমরা এটাকে ভি1 বলি, এটাকে ভি2 বলি, এটাকে ভি3 বলি, এটাকে ভি4 বলি। মানে সাধারণত বেগ বলতে তো ভি বোঝায়, তাই না? সো এই জন্য এটাকে আমি ভি5 বললাম, রাইট? দ্যাট মিনস টি1 মুহূর্তে বেগ ভি1, টি2 মুহূর্তে বেগ ভি2, অ্যান্ড সো অন, রাইট? আচ্ছা, আমরা যদি টি2 মাইনাস টি1 করি কত পাচ্ছি? 1 সেকেন্ড পাচ্ছি না? অবশ্যই। আচ্ছা, আর যদি আমরা ভি2 মাইনাস ভি1 করি কত পাচ্ছি? 4 মিটার পার সেকেন্ড, তাই পাচ্ছি, কারণ ভি1 ভি2 তো বেগ। আচ্ছা, এবার যদি আমি টি3 মাইনাস টি2 করি 1 সেকেন্ড, কিন্তু আমরা যদি ভি3 মাইনাস ভি2 করি কত পাচ্ছি? এখনো 4 মিটার পার সেকেন্ড। এরকম করে আমি যত এরকম নিচে নামবো প্রত্যেকবারই 1 সেকেন্ডের জন্য কত করে বেগ বাড়তেছে? 4 সেকেন্ড করে বেগ বাড়তেছে, 4 মিটার পার সেকেন্ড করে বেগ বাড়তেছে, রাইট? আমি কি তাহলে বলতে পারি প্রতি ডেল্টা টি ইকুয়ালস টু 1 সেকেন্ড এর জন্য ডেল্টা ভি ইকুয়ালস টু কত? 4 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? প্রতি একক সময়ে বেগ চেঞ্জের হার একই রকম না? এটাকে আমরা কি সমতরণ বলতে পারি না? আমি কি বুঝাইতে পারছি? এই সিদ্ধান্তটাও আমরা এই পর্যায় সারণী থেকে, পর্যায় সারণী বলে এই ডাটা সারণী থেকে
তাহলে আমরা কেস 2 এ ডাটা সারণী থেকে কয় রকম ইনফরমেশন পাচ্ছি? 3 রকম। একটা হচ্ছে আদিবেগ আর শেষবেগ সমান না, তার মানে ত্বরণ শূন্য নয়, এবং ত্বরণটা যে সমতরণ সেটাও পাচ্ছি, কারণ একক সময়ে বেগের পরিবর্তন একই রকম আছে নাকি একই রকম নাই, সেই সিদ্ধান্ত থেকে নিয়ে ফেলতে পারতেছি। পারতেছি না? বুঝাইতে পারছি? ভেরি গুড। দিস ইজ ওয়াই আমাকে গ্রাফটা আঁকতে হয়, কারণ এতগুলো ইনফরমেশন এই একটা সারণী থেকে বের করা একটু ডিফিকাল্ট। হ্যাঁ হবে তো, 11টার দিকে হবে। প্রতি ডেল্টা টি 1 সেকেন্ডের জন্য ডেল্টা ভি 4 মিটার পার সেকেন্ড, দ্যাট মিন্স একই হারে আমার বেগ বৃদ্ধি পাইতেছে। এক্স্যাক্টলি 4 করে, হ্যাঁ, প্রতি 1 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড করে বেগ বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি এটাকে বলতে পারি নির্দ্বিধায় সমত্বরণে গতিশীল বস্তু বলতে পারি। যেটা বলতেছিলাম, এই জন্যই আমাকে গ্রাফ আঁকতে হয়, কারণ পর্যায় সারণী বলছি বারবার, উফ, এই ডাটা সারণী থেকে আমার এতগুলো ইনফরমেশন বের করা একটু এই যে ক্যালকুলেশন করে করে বের করতে হচ্ছে না। আবার ধর এখানে তো মাত্র 5টা ডাটা আছে, যদি 100টা ডাটা থাকতো তখন কি করতাম? তখন মানে বুঝতে পারতেছো যে সারাদিন চলে যেত আমার এই ডাটা প্রসেস করতে করতে। দিস ইজ ভাই আমরা গ্রাফটা আঁকি যে এতগুলো ডাটা থেকে পাওয়া ইনফরমেশন গুলোকে আরো সিম্পলিফাই করে বের করে ফেলা যায় আমার গ্রাফ থেকে। ঠিক আছে, এক্স্যাক্টলি। ডেটাটাকে মানে গ্রাফের কাজই হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন। কোন একটা ডাটা তোমার কাছে আছে, তুমি ভিজুয়ালি দেখতে যাচ্ছ ওইটার আসলে ইম্প্যাক্ট। এনিওয়েজ, এখন কেস গ্রাফ যদি আঁকি, এক্স অক্ষে কে যাবে? অবশ্যই সময়। ওয়াই অক্ষে কে যাবে? অবশ্যই বেগ। প্রথম বিন্দু কোনটা? 0 0। তার মানে এই গ্রাফটা একটা মূল বিন্দুগামী গ্রাফ হবে। সরলরেখা কিনা এখনো জানি না, বাট মূল বিন্দুগামী গ্রাফ হবে। 0 0 পর কত? 1 4। দেখো, 0 0, তারপর কি 1 4, তারপর কি 2 8, তারপর 3 12 এবং 4 16। সো এই বিন্দুগুলো যদি আমি বসাই, বুঝতেই পারছি যে এরকম একটা সরলরেখা হবে, তাই না? যেই সরলরেখার প্রথম বিন্দু হচ্ছে 0 0, তারপর কি 1 4, আরে 2 8, তারপর কি 3 12 এবং ফাইনাল হচ্ছে 4 16। বলতে পারি? কোন কনফিউশন আছে? ভেরি গুড। এটা তো আর কোনো অক্ষের সমান্তরাল না, রাইট? এক্স অক্ষের সমান্তরাল না, ওয়াই অক্ষের সমান্তরাল না। সো এখানে সমান্তরাল অক্ষের সিদ্ধান্ত আমরা এই গ্রাফ থেকে নিতে পারি। কিন্তু আমরা এইটুকু বুঝতেছি, এখানে আমার অধীন অক্ষ স্বাধীন অক্ষ দুইটাতেই মান কন্টিনিউয়াসলি পরিবর্তন হচ্ছে, তাই না? এখন আমরা যদি চিন্তা করি, এই বিন্দুটা তো আমার লাস্ট বিন্দু 4 16, তাই না? এই লাস্ট বিন্দু থেকে আমি মনে করো একটা লম্ব ড্রপ করব, আমার আনুভূমিক অক্ষের উপর একটা লম্ব ড্রপ করব। তাহলে আমি এখানে একটা ও এ বি সমকোণী ত্রিভুজ পাচ্ছি, একটা ও এ বি সমকোণী ত্রিভুজ পাচ্ছি। সাবাস। এখন এখানে এ বি অংশের মান কত? সাবাস, 16। ব্যাপারটা কি বুঝতে পারতেছো? এখানে এবি অংশের মান কত? 16। কারণ বি বিন্দুর যে কোটি সেটাই কি এবি অংশের মান না? এবিটা কি ওয়াই অক্ষের সমান্তরাল দৈর্ঘ্য না? বুঝতে পারতেছো? কোন কনফিউশন আছে? ভেরি গুড। আবার এখানে ও এ এই অংশের মান কত? 4। আমি এবি অংশের মান যদি 16 মিটার পার সেকেন্ড বলি এবং ও এ অংশের মান 4 সেকেন্ড বলি, কোনো সমস্যা আছে এককগুলো বসাই দিলে? এখন আমরা যে ত্রিভুজটা পাইছি সেই ত্রিভুজের অতিভুজ ও বি আমার এক্স অক্ষের সাথে বা অনুভূমিক অক্ষের সাথে কি থিটা কোণ উৎপন্ন করছে না? আমরা যদি এই মান বের করতে চাই, ত্রিভুজ ও তুমি কিসের কিসের মান জানো? লম্বের মান জানো আর ভূমির মান জানো। লম্ব জানো, ভূমি জানো, তাহলে কোণ বের করার জন্য অবশ্যই কি ট্যান থিটা ইউজ করবা। তো আমি যদি এখন জিজ্ঞেস করি ট্যান থিটা কত, ট্যান থিটা ইকুয়াল টু কি বলবা? এবি বাই ওবি বা লম্ব বাই ভূমি, তাই বলবো না? এবি এর মান বসাও তো ভাইয়া একটু, 60 মিটার পার সেকেন্ড। ওবি এর মান বসাও তো একটু, কত হয়? 4 সেকেন্ড। তাহলে অ্যান্সার কত হবে? একক কি হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। উপরে এস টু দি পাওয়ার -1, নিচে এস মানে কি ওইটারও আবার -1 না? তাহলে -1 -1 কি যোগ হয়ে যাবে না? -2 হবে না?
বুঝতে পারতেছো? 4 মিটার/সেকেন্ড স্কয়ার কার একক? মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণের একক, রাইট? আমরা কি তাহলে এই গ্রাফের ট্যান থিটা বাইর করলে কি পাই যাচ্ছি? ত্বরণ পাই যাচ্ছি না? কিভাবে বুঝলাম? মাত্রা সমীকরণ ব্যালেন্স করে বা একক ব্যালেন্স করে বুঝতে পারতেছি যে ট্যান থিটার মান আসলে কিসের মান দিচ্ছে? ত্বরণের মান দিচ্ছে। কোনো কনফিউশন আছে? ইয়েস। ঢালের সংজ্ঞা তো আগের দিন বলছিলাম, কোন একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে বা আনুভূমিক অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণের ট্যানের অনুপাতকেই উক্ত সরলরেখার ঢাল বলে। এখানে যেটা অতিভুজ, এটা হচ্ছে এখানকার হচ্ছে ত্বরণের মান। অতিভুজ না, অতিভুজ যেই কোণ উৎপন্ন করেছে। অতিভুজকে ওবি, ওবি অনুভূমিক অক্ষের সাথে যেই কোণ উৎপন্ন করেছে সেই কোণটা কি? থিটা। সেই থিটার ট্যান হচ্ছে ত্বরণ। তো এই কথাটা কিভাবে লিখবো? যে বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল কিসের মান নির্দেশ করে? ত্বরণের মান নির্দেশ করে। ত্বরণের মান নির্দেশ করে। ঢালের সংজ্ঞা কি লেখা নাই? আচ্ছা, তাহলে এখন ঢালের সংজ্ঞাটা লিখে দিচ্ছি। ঢাল এবং নতি একই। ঢাল নতি 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 আনতি। একটা তল কত কোণে আনত। নত হওয়া মানে কি? ঝুঁকে যাওয়া। আনত মানে অনুভূমিকের দিকে ঝুঁকে যাওয়া। হ্যাঁ। ঢালের থিটা না, ঢাল মানেই হচ্ছে থিটা, ট্যান থিটা, থিটার ট্যান। আমি ওই ঢালের সংজ্ঞা লিখে দিচ্ছি, সমস্যা নাই। এটুকু লেখা হয়েছে, তাহলে ঢালের সংজ্ঞাটা লিখে দিচ্ছি। ঢাল কাকে বলে? এটা অবশ্য সরল রেখার ঢাল, বক্ররেখার ঢাল আবার অন্যরকম। সরল রেখার ঢাল কোন লেখচিত্রে সাম্রাজ্য, কোন লেখচিত্রে একটি সরল রেখা অনুভূমিক অক্ষের সাথে যে কোন, আচ্ছা, ধনাত্মক অনুভূমিক অক্ষের সাথে লাগে। কোন লেখচিত্রে, লেখচিত্র বানানটা যা লিখছি আমি, ডাক্তার বুঝতে পারবে না। কোন লেখচিত্রে একটি সরলরেখা ধনাত্মক অনুভূমিক অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট এর অনুপাতকে বা মানকে ওই সরলরেখার ঢাল বলে। অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে। কোনটা সরলরেখা হয় নাই? কোনটা সরল হয়ে গেছে? কোন লেখচিত্র একটি সরলরেখা, কোন লেখচিত্রে একটি সরলরেখা কমা ধনাত্মক অনুভূমিক অক্ষের সাথে, আরে আমার হাতের লেখা একটু বুঝে নাও, মুখে তো বলতেছি। জি স্যার। সরলরেখার ঢাল সাধারণত ম্যাথ পরীক্ষায় আসবে, ফিজিক্স অ্যাটলিস্ট আসা উচিত না। হ্যাঁ, দিবে, এমসিকিউ দিবে। এই জন্যই তো দেখাচ্ছি আমি গ্রাফ গুলা। সরলরেখা এরকম গ্রাফ এঁকে দিবে, গ্রাফের ঢাল বের করতে বলবে, অথবা জিজ্ঞেস করবে গ্রাফ থেকে ত্বরণের মান বের করো, তো ঢালই বের করতে হবে। ওটা ফাংশনের সংজ্ঞা, মানে একই জিনিস। একটু পরে দেখাচ্ছি কেন একই জিনিস। এটুকু বোঝা গেছে? এটুকু নিয়ে কোনো কনফিউশন আছে? Very good. তার ট্যান ট্যান ট্যানের পুরো ফর্ম ট্যানজেন্ট। সাইনের কোসাইন মানে কস যেরকম কোসাইন থেকে আসে, ওরকম ট্যানের পুরাটা হচ্ছে ট্যানজেন্ট। ওকে।
চাল লিখছে। হ্যাঁ লেখ, নাজির সাহেব, কাটারি। ওই সরল লেখার কাটারি বলে? বাহ। ওই সরল লেখার নাজির সাহেব বলে। আর কি? আর তো চারের নাম আমন আছে, চিনিগুড়া, এই তো চিনিগুড়া। তারপর নবাব ভোগ নাকি মিনিকেট, বাসমতি। আরে কত কিছুই তো এক্সিস্ট করে না। শোন, ভূত বলে কিছু এক্সিস্ট করে? ভূত ভূত। কি রে ভাই? অবশ্যই মিনার, খুব ভালো। আমার প্রথম কথাটা ভুল ছিল। তোমার শোনার সমস্যা। ঠিক আছে, আসো এবার কেস টু। কি ব্যাপার, তুই পিছিয়ে চলে গেলি? তোমার তো গরমই লাগতেছে একটু, বুঝতেই তো পারতেছি। যা যা শুনতেছো। আচ্ছা, এই এবার কেস টু এর ভ্যারিয়েশন দেখাই। কেস টুই থাকবো, এখনো সমতরণই দেখবো কিন্তু একটু ভিন্ন ভাবে। সো এটাকে কেস থ্রি বলবো। আচ্ছা কেস থ্রি বলি, কোনো সমস্যা নেই। আল্লাহর দুনিয়ায় তো নাম্বার কম নাই, তো কার কিপটা আমি কেন করবো? এটাই। সো মনে করো এখন আরেকটা, ও বাবা চলে গেল কেন? তো মনে করো এটা হচ্ছে আরেকটা প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামোর ও বিন্দুতে কোনো একটা বস্তু অবস্থান করতেছে, তার আদিবেগ এক্স অক্ষে ধনাত্মক দিকে। দ্যাট মিনস ও অবস্থানে টি ইকুয়ালস টু জিরো শুরু হয়েছে। একটা নির্দিষ্ট সময় পরে টি ইকুয়ালস টু টি সেকেন্ড হইতে পারে সেটা। বস্তু কণাটা এই অবস্থানে আসছে, সাবাস। এবং এই অবস্থানেও তার যে বেগ, বেগের দিক অপরিবর্তিত, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কারণ বেগের দিক পরিবর্তিত হলে তখন আবার ভাই অন্য কাহিনী। ঠিক আছে, তখন ওই তার থ্রি ডিমেনশনাল গ্রাফ নিতে হবে, যেটা তোমাদের সিলেবাসে নাই, ইনফ্যাক্ট ইন্টারেস্ট সিলেবাসেও নাই। তো এই জন্য আপাতত ওইটা নিয়ে চিন্তা করতেছি না। না ইন্টারেস্ট সিলেবাস আছে, একেবারে যে নাই তা না, একটু আছে বাট খুব বেশি নেই ইঞ্জিনিয়ারিং এ উঠলে। আচ্ছা, এখন দেখো, সো আমরা যে সারণীটা এখন পাবো, ডাটা সারণী। উফ, বুঝলাম না সকাল সকাল আমি কেন সারণী কথাটা শুনি না ট্রমাটাইজ হয়ে গেলাম। বুঝলামই না। খুব ভয় পাইতাম, আমার ভালোই লাগতো না পর্যায় সারণী জিনিসটা। ঠিক আছে, হ্যাঁ কিন্তু তাও শিখতে হবে, কিছু করার নাই, এটা হচ্ছে সাপোজিটরির মতো। ঠিক আছে, মানে পছন্দ না জিনিসটা পার্সোনাল স্পেসে ইনভেট করে, কিন্তু তাও নিতে হবে। কম বলছে 50টা। ইন্টারে উঠলে 50টা, এখন পর্যন্ত 30টা ঠিক আছে। সো এক্স্যাক্টলি এগুলা মানে ওই তো, ওভারঅল 50টা এলিমেন্ট যদি মুখস্থ রাখতে পারো, জীবন সার্থক। কেউ কেউ আছে 119টাই পারে। নাইস, চমৎকার। শোনো এগুলার প্যাটার্ন আছে, কিছু প্যাটার্ন ফলো করলে মনে রাখা যায়, মনে রাখাটা আসলে খুব ডিটেইল মানে। এটা এক একজনের জন্য এক একটা। আমি একটা বলে দিলাম তোমার, তুমি একটা জীবন তো তাহলে কিন্তু মুখস্থ করে গেলে সমস্যা আছে তো, তো আমার দিক তোমার না, বুঝছো? হ্যাঁ ছন্দ আছে, ওই ছন্দগুলো আসলে হেল্প করে এগুলাকে। ওগুলোকে নেমোনিক বলে আর কি। নেমোনিক গুলো মানে এগুলো এগুলো হচ্ছে কি যে কঠিন জিনিসপত্র মনে রাখার ট্রিক্স, এগুলো সবখানেই আছে। এই ছন্দ ধরো, মানে যদি কখনো ভবিষ্যতে মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন নাও, দেখবে মেডিকেল অ্যাডমিশনে যারা পড়ায় তারা সব ছন্দই পড়ায়। হ্যাঁ একজন কবি। কারণ আছে, কারণ এগুলো এত এত ভাস্ট ইনফরমেশন তো, মানে ইনফরমেশন মনে রাখার অনেকগুলো ওয়ে আছে। আমি আসলে ছন্দ ওয়েটা পছন্দ একটু কম করি, কজ আমার ছন্দ মনে রাখা মানে, আমার কাছে মনে হয় যে মানে বইয়ের জিনিসই মনে রাখতে পারতেছি না, আবার নতুন ছন্দ কোত্থেকে মনে রাখবো আমি? ওই জন্য আমি যেটা করি যে ধরো, দেখো আমি তোমাদেরকে যখন পড়ানো শুরু করছি চ্যাপ্টার ওয়ান অনেকদিন ধরে কেন পড়াইছি, কারণ আগে বুঝাইছি যে কেমনে আসলে সংজ্ঞা পড়তে হয়, কোন জিনিসটা দরকার কোন জিনিসটা দরকার না, ওগুলো পরীক্ষায় আসবে কিনা এরকম না। ওইটা যেহেতু মাথায় একটা কনটেক্সট সেট করে দিছে, দ্যাটস ওয়াই এইগুলো এখন ধরো একটু আস্তে আস্তে ইজি লাগবে। বুঝতে পারবা যে কার সাথে কে কানেক্টেড, কোনটা ঘটনা, কোনটা হাইপোথেসিস, কোনটা ল, হাবিজাবি, এগুলো এখন মাথায় আস্তে আস্তে আসবে। বুঝছো? তো এরকম কানেকশন করে পড়লে এক সময় দেখবা যে ওই ছন্দ লাগে না, কারণ তুমি জানো শুরু থেকে শেষ পর্যন্ত কেমনে জিনিসটা ডেভেলপড হয়েছে। ব্যাপারটা এভাবে চিন্তা করো, তোমার ফোনে যখন তুমি নতুন অ্যান্ড্রয়েড এর ভার্সন বা আইওএস এর ভার্সন আপডেট দাও, এটা তো বিল্ট অন প্রিভিয়াস ভার্সন, তাই না? প্রিভিয়াস ভার্সন না থাকলে তো পরের ভার্সন দেওয়া যায় না। আবার বায়োস আপডেটের মধ্যে
মধ্যেও দেখবা যে প্রিভিয়াস ভার্সন না থাকলে পরের ভার্সন বায়োস আপডেট দেওয়া যায় না। কেন? Because ওই একটা বেজ লাগে, ওই বাগ ফিক্স গুলা লাগে, তারপর সে পরেরটা নিতে পারে। একটা কানেকশন আছে, একটা থ্রেড মেনটেন করতে হয়। কোনো কনটেক্সট ছাড়া মিন বুঝবা জীবনে? কনটেক্সট তো দেওয়া লাগবে, আবার ওই কনটেক্সট মাঝে মধ্যে দেওয়া লাগে, লাগে না? এটা হচ্ছে থ্রেড। তুমি যখন থ্রেড মেনটেন করবা তখন তুমি আসলে যে কোনো কিছু ভুলে যাওয়াটা কষ্টকর। তুমি যখন ছন্দ শিখতেছো, কবিতা শিখতেছো, তখন তুমি নিজের অজান্তে নতুন একটা থ্রেড বানাইতেছো মাথার মধ্যে, যে এই ছন্দটা একটা জিনিস সহজে মনে রাখা যায়, এইটার সাথে থ্রেড হিসেবে সুতা দিয়ে লাগাইছো ওই বাকি দরকারি ইনফরমেশন গুলো আর কি। এনিওয়েজ, আসো এখন এটাতে আসি। আমরা টি ইকুয়ালস টু 0 সেকেন্ডে একটু আগে দেখছিলাম তার বেগ কত? 0। বাট এখন আমরা দেখবো তার বেগ 3। একটু আগে আদিবেগ 0 ছিল, এখন আদিবেগ 0 না। এরপর 1 সেকেন্ড পর দেখলাম তার বেগ 6। আরে সাবাস, আমার মাথার মধ্যে ঢুকে বসে আছে। বলতো এবার কি চিন্তা করতেছি? সাবাস। 2 সেকেন্ডে বেগ কত? 9। 3 সেকেন্ডে পটাশিয়াম কত? 3 সেকেন্ডে কত? 9, 10, 12, ঠিক আছে, আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি। আর 4 সেকেন্ডে 15। খুব বেশি পার্থক্য হয় নাই। আগে ছিল 16তে শেষ, এবার হয়েছে 15তে শেষ। এবার 3 3 করে বাড়ছে। ঠিক আছে, এটাই। আমরা হচ্ছে হিউম্যান বিংস, খুবই প্রেডিক্টেবল। এনিওয়েজ, তাহলে 0 সেকেন্ডে যে 3, এটা হচ্ছে আদি বেগ। আর 4 সেকেন্ডে 15, এটা হচ্ছে শেষ বেগ। এবং এখানেও দেখতেছি আদি বেগ এবং শেষ বেগ একই রকম না, তার মানে ত্বরণ শূন্য নয়, রাইট? এবং আমরা এখানে বলতে পারি ডেল্টা টি ইকুয়ালস টু 1 সেকেন্ডে ডেল্টা ভি কত? 3 মিটার পার সেকেন্ড। বলতে পারি? ভেরি গুড, সাবাস। এখান থেকে আমরা ত্বরণ বাই করে ফেলতে পারি। ডেল্টা ভি বাই ডেল্টা টি, এটাই পড়ছি না ত্বরণের সংজ্ঞা? একক সময় বেগের পরিবর্তনকে এই ত্বরণ বলে। সো 3 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই 1 সেকেন্ড ইকুয়ালস টু 3 মিটার পার সেকেন্ড। এই সব কিছুই আমি কোত্থেকে আইডেন্টিফাই করতে পারতেছি? ডাটা সারণী থেকে, নট পর্যায় সারণী। ওকে, এইবার কাজ হচ্ছে গিয়ে কি? গ্রাফ আঁকা। পরের পেজে গেলাম। গ্রাফের জন্য সময় এক্স অক্ষ বা আনুভূমিক অক্ষ, আর উলম্ব অক্ষে যাবে বেগ। না, উলম্ব মানে হচ্ছে উ এর উপর লম্ব। উ মানে ভূমি। মানে বেসিক্যালি আমি বলি কিভাবে আসছে। ভূমির উপর লম্ব, এটাকে বলে ভূলম্ব। মানে যে ভূমির উপর লম্ব, এক কথায় বললে ভূলম্ব। কিন্তু ভূ মানে প্রথমে একটা মহাপ্রাণ ধ্বনি উচ্চারণ করতে সমস্যা, তো ভূ থেকে আস্তে আস্তে উলম্ব হয়ে গেছে জিনিসটা। মানে ভাষা এভাবেই যায়, এভাবেই আসলে ভাষা। এখন ব্যাকরণও পড়াইতেছি। এই তোরা আমাকে মাসে মাসে কত টাকা পেমেন্ট করস বলতো? পেমেন্ট বাড়াই দিবি নেক্সট মান্থ থেকে। ভাষা পড়াচ্ছি, ইংরেজি পড়াচ্ছি, বাংলা পড়াচ্ছি। হ্যাঁ, এই যে এখন তো আবার গ্রাফ পড়াচ্ছি, ম্যাথও পড়াচ্ছি। ভূমির উপর লম্বে, উলম্ব। এখন দেখো, এইখানে আমার প্রথম বিন্দু কি হবে? 0 3। একটু আগে ছিল 0 0, বাট এখন আমার প্রথম বিন্দু হচ্ছে 0 3। ওকে, সো আমি বললাম এই যে 0 3 হচ্ছে প্রথম বিন্দু। দ্বিতীয় বিন্দু কি? 1 6। 1 6 2 9 3 12 এবং 4 15, এরকম করে যদি আগায় আমরা বুঝতেই পারতেছি যে এখানেও একটা এরকম সরল রেখা হবে। বাট একটু আগের পার্থক্য, মানে কেস 2 তে ছিল মূল বিন্দুগামী সরল রেখা, আর এটা মূল বিন্দুগামী সরল রেখা নয়। সো এটাকে আমি এ বিন্দু বললাম, এটাকে আমি বি বিন্দু বললাম। একটু আগের লেখচিত্র ছিল ওবি, এখনকার লেখচিত্র হয়েছে এবি, রাইট? এবার বি বিন্দু স্থানাঙ্ক কত? 450, সাবাস। এইবার আমি যদি বি থেকে এক্স অক্ষের উপর বা আনুভূমিক অক্ষের উপর একটা লম্ব টান দেই, মনে করো বিসি, কোন সমকোণ ত্রিভুজ কি পাচ্ছি? তাহলে আমার এই একটা লম্ব আঁকা এনাফ হবে না। আরেকটা আমাকে রেখা আঁকতে হবে, সেটা কোত্থেকে আঁকবো? এ থেকে সি না, এ থেকে আমরা অনুভূমিক অক্ষের সমান্তরাল একটা রেখা আঁকবো। সমকোণী করতে, আচ্ছা তুমি ট্যান থিটা কেমনে পাবা?
মানে ত্রিকোণমিতি কি মানে অন্য কোনো ত্রিভুজের জন্য আসে? আমি বুঝাতে পারছি? এটা হচ্ছে, দেখো এটা ত্রিকোণমিতির কারণ দিলাম, আমি কিন্তু এটা জ্যামিতির কারণ দিচ্ছি না, আমি কিন্তু এটা ফাংশনের কারণ দিচ্ছি না। এখন ফাংশনের কারণটা একটু পরে বুঝাবো, বাট আপাতত বুঝো, আমার যদি একটু আগের মতো সিনারিও করতে হয়, আমার সমকোণী ত্রিভুজ লাগবে। সমকোণী ত্রিভুজ করার জন্য আমি বি থেকেও লম্ব আঁকছি, মানে বি থেকে আসলে লম্ব আঁকি নাই, বি থেকে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা টানছি, আর এ থেকে এক্স অক্ষের সমান্তরাল রেখা টানছি। ব্যাপারটা বুঝতে পেরেছো স্বপ্নিল? ওকে, এখন দেখো ভালো মতো খেয়াল করো, এই BC এবং নতুন অঙ্কিত রেখাটা, ধরো যেই শেষ করছে তাকে এন বিন্দু বললাম, আচ্ছা ডি দেই, কোনো সমস্যা নাই। কিসে? না স্যার, আরে ডি ঢাকা। এখন দেখো, আমি যদি বলি বিডি ইজ ইকুয়ালস টু ওয়েট, বিডি ইকুয়ালস টু বিসি মাইনাস ডিসি, কার সমস্যা আছে? বিডি এর মান কত বলো আমাকে? না বিডি না, সরি, বিসি এর মান কত বলো? বিসি এর মান 15, আর ডিসি এর মান কেমনে বুঝছি? ডিসি এর মান যে 3 কেমনে বুঝছি? এ কোটি, এ বিন্দুর কোটি কত? 0,3 না? তাহলে দেখো, আমি কি এই চিত্রে বলতে, এটা তো আমার মূল বিন্দু ও, আমি কি এই চিত্র থেকে বলতে পারি যে ও এ ইকুয়ালস টু কি ডিসি? ও এর মান কত আমাকে বল? এই যে চিত্রে দেখ তৌসিফ ভাইয়া, ও এর মান কত? ও এর মান 3। তাহলে ও এ আর ডিসি কি সমান্তরাল না? এটা একটা ত্রিভিয়া না, আয়তক্ষেত্র না? তাহলে ও এ যদি 3 হয়, তাহলে ডিসি কত হবে? 3 হবে। কোনো কনফিউশন আছে? আর বিসির মান যে 15, এটা নিয়ে তো কারো কোনো সন্দেহ নাই আছে? না। তাহলে বিডি এর মান কত? কি? বিসি এর মান, কারণ এই বি বিন্দুর কোটি কত? তাহলে বিসি কত? 15। বুঝতে পারছি? 4 তো সময়, আমি তো এখানে সব ওয়াই অক্ষের দৈর্ঘ্য নিতেছি। আরে ভাই দেখো, বুঝতে পারছি সমস্যা নেই। দেখো 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 দেখো, আমি বিসি আর বিডি, আমাকে একটু একটা জিনিস বলো, বিসি বিসি কোন অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষ না এক্স অক্ষ? ওয়াই অক্ষে কি আছে, বেগ না সময়? তাহলে আমি সময়ের মান নিয়ে চিন্তা কেন করব? আবার ডিসি ডিসি কি কোন অক্ষ, ওয়াই অক্ষ না এক্স অক্ষ? বেগ অক্ষ না সময় অক্ষ? তাহলে বেগ অক্ষ যদি হয়, তাহলে DC কি বেগই তো হবে, সময় তো হবে না, হবে? আমি কি বুঝাইতে পারছি? কোন কনফিউশন আছে? নম্বর বুঝতে পারছিস? তৌসিফ বুঝতে পারছিস এবার? এটাই দেখে বুঝতে হবে, অক্ষ নিয়ে কাজ করতে হবে, সময় অক্ষ কি, বেগ অক্ষ নিয়ে। ক্লিয়ার? ভেরি গুড। এবার দেখো, আমরা যদি এডি এর মান কত জিজ্ঞেস করি, এডি এর মান কত আমি জানি না, ওসি এবং এডি দুইটা কি একই দৈর্ঘ্য না? এই এডি দৈর্ঘ্য যা, ওসির দৈর্ঘ্য কি একই হবে না? একই আয়তক্ষেত্রের দুইটা বিপরীত বাহু। এন্ড ওসি এর দৈর্ঘ্য কত? 4। মানে কেমনে বুঝলাম? বি বিন্দুর, এই যে বি বিন্দুর যে ভুজ, সেটাই কি আমার ওসি এর দৈর্ঘ্য না? অথবা সেটাই আমার এডি এর দৈর্ঘ্য না? সো আমি বলতে পারি যে ওসি ইকুয়ালস টু, এটা কত, 4। এককগুলো বসাই দেই। বিডি এর মান হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, এডি এর মান কত, 4 সেকেন্ড। রাইট? আমি যদি এখন যে কোণের মানটা চাই, সেই কোণটা আসলে কোন কোণ বুঝতে পারতেছি? ট্যান থিটা, কিন্তু কোন ত্রিভুজের ট্যান থিটা? ত্রিভুজ এ বি ডি এর, রাইট? এ বি ডি থেকে যদি ট্যান থিটা করি, ট্যান থিটা ইকুয়ালস টু কি বলবো বলো তো? বিডি বাই, তাই বলবো না? তাই বলবো না এটা? সংজ্ঞা কি বলতে? ঢালের সংজ্ঞা, ঢালের সংজ্ঞা, অনুভূমিক অক্ষে ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে। তুমি যদি ওইটা নাও তো অনুভূমিক অক্ষ না, উলম্ব অক্ষ হবে। বুঝো নাই? তুমি চাইছো কোন, তুমি এই কোণটা চাইছো না, কিন্তু এটা কোন অক্ষের সাথে করছে? না না, ওটা বিডির সাথে করছে না। বিডি কি অনুভূমিক অক্ষ? কোন অক্ষ? উলম্ব অক্ষ, করা যাবে না। হ্যাঁ, বিডি হচ্ছে 12 আর এডি কত, 4। তাহলে আমি ট্যান থিটার মান কত পাচ্ছি? 12 বাই
4 ইকুয়াল টু কত 3 আর একক কি হবে স্কয়ার কারণ আরে বিডির মান কি 12 মিটার পার সেকেন্ড না আর নিচে আবার 4 সেকেন্ড আরেকটা সেকেন্ড দিয়ে ভাগ করতেছো না তাহলে এস এর পাওয়ার কি -2 হবে না বুঝতে পেরেছি দুই ক্ষেত্রে কি একই উত্তর আসতেছে না একই উত্তর আসতে হবে এখন এখানে দেখো আমরা যে ঢালের সংজ্ঞা লিখেছিলাম শুরুর দিন কি বলছিলাম অধীন চলকের পরিবর্তনের সাপেক্ষে স্বাধীন চলকের পরিবর্তনের হার এখন একটা দেখো বিডি বিডি এই যে বিডি যে আছে বিডি ইকুয়ালস টু কি বলছি বিসি মাইনাস ডিসি বিসিটা কি আমার শেষ বেগ না এটা কি বুঝতেছি বিসির মান যে 15 15 কি শেষ বেগ না এই যে 15 শেষ বেগ না আর ডিসির মান যে তুমি 3 বসাইছো 3টা কি আদি বেগ না তাহলে আমি ভি মাইনাস ইউ ভি কি বেগ ইউ কি আরেকটা বেগ ভি মাইনাস ইউ কি বেগের পরিবর্তন না আর বেগটা কি আমাদের এখানকার জন্য অধীন চলক না তাহলে ভি মাইনাস ইউ কি অধীন চলকের পরিবর্তন না তার মানে তুমি যখন বলতেছো tan থিটা ইকুয়ালস টু বিডি দেখো tan থিটা ইকুয়ালস টু কি বলছি আমরা উপরে বলছি কি বিডি বিডির জায়গায় তুমি কি বলছো বিসি মাইনাস ডিসি তাই বলছো না আর বিসি মাইনাস ডিসি মানে কি মানে বেসিক্যালি ভি মাইনাস ইউ তাই বলছো না আর ভি মাইনাস ইউ মানে কি অধীন চলকের পরিবর্তন আচ্ছা আর নিচে কি বলছো এডি এডি মানে কি ওসি ওসি মানে কি টি মাইনাস 0 কারণ তোমার আদি সময় কত ছিল 0 শেষ সময় কত ছিল টি তাহলে টি মাইনাস 0 তুমি যে এখানে 4 সেকেন্ড সময় অতিবাহিত করছো কেমনে বাই করছো 4 সেকেন্ড মাইনাস 0 সেকেন্ড ইকুয়ালস টু তোমার 4 সেকেন্ড ব্যাপারটা এরকম না তাহলে এই 4 মাইনাস 0 বা 4 সেকেন্ড বা টি মাইনাস 0 এটাকে তুমি কি বলবা স্বাধীন চলকের পরিবর্তন এই যে উপরে অধীন চলকের পরিবর্তন নিচে স্বাধীন চলকের পরিবর্তন এটা মানে কি স্বাধীন চলকের পরিবর্তনের সাপেক্ষে অধীন চলকের পরিবর্তনের আরো বলা যায় কোনো সমস্যা নাই তাই না মানে ব্যাপারটা এরকম দেখো স্বাধীন চলকের পরিবর্তন মানে কি ডেল্টা ওয়াই না আর সরি হচ্ছে ডেল্টা ওয়াই আর স্বাধীন চলকের পরিবর্তন মানে কি ডেল্টা এক্স এটা কেমনে আসছে ডেল্টা এক্স এর জন্য তুমি ডেল্টা এক্স চেঞ্জ করতে বলে তোমার ডেল্টা ওয়াই চেঞ্জ হয়েছে তোমার এক চেঞ্জ করলে কত হইতো এটা হইতো না যে কোনো একটা ফাংশনের কথা চিন্তা করো ফাংশন মানে কি এক্স ইকুয়ালস টু মানে এফ ইকুয়াল ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স যে কোনো ফাংশন মানে কি ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স রাইট সেই ফাংশনে তুমি ডেল্টা এক্স চেঞ্জ করলে ওয়াই এ চেঞ্জ কত আসে ডেল্টা ওয়াই স্বাধীন চলকে চেঞ্জ করছো ডেল্টা এক্স অধীন চলকে চেঞ্জ আসছে কত ডেল্টা তাহলে স্বাধীন চলকে যদি এক চেঞ্জ করো অধীন চলকে কতটুকু চেঞ্জ আসে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এটাকেই কি বলবো আমরা স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের পরিবর্তনের এটাই তো ঢাল আগের সংখ্যা অনুযায়ী ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স কোত্থেকে আসছে এই যে পুরা জিনিসটা করলাম কোত্থেকে আসলো ট্যান থিটা থেকে আসলো না সো দুটো আসলে একই জিনিস কিন্তু ট্যান থিটা ত্রিকোণমিতি থেকে সংজ্ঞা আসে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স জ্যামিতি বা ফাংশন থেকে সংজ্ঞা আসে যেভাবেই তুমি দাও ঢাল একই কথা মিট করবে বাট অবশ্যই সরল রেখার ক্ষেত্রে বাম পাশে দেখো ডেল্টা কোন ডেল্টা ওয়াই কোন ডেল্টা এক্স না না ডেল্টা এক্স মাইনাস ওয়ান বা ডেল্টা ওয়াই মাইনাস ওয়ান ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে এরকম যে ওয়াই ক্লোজ টু এফ অফ এক্স একটা ফাংশন তুমি মনে করো নিছো প্রথমে তুমি মান নিছো এক্স ওয়ান বসাইলে ওয়াই এর মান কত আসবে এক্স টু বসাইলে ওয়াই এর মান কত আসবে তাহলে তুমি এক্স ওয়ান থেকে এক্স টু তে গেছো তার মানে তোমার ডেল্টা এক্স কত এক্স টু মাইনাস এক্স ওয়ান আর মান তুমি তুমি গেছো ডেল্টা এক্স ডেল্টা ওয়াই কি গেছো না আসছে আসছে ডেল্টা এক্স গেছো বলে ডেল্টা আসছে ডেল্টা ওয়াই কত ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তাহলে আমি এটাকে ঐকিক নিয়মে ফেলাইলে কি বলবো ডেল্টা এক্স করছি এই জন্য ডেল্টা ওয়াই আসছে যদি এক করতাম তাহলে কি আসতো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স আসতো এখন ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স মানে কি আবার ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এটাই তো করতেছি আমরা বুঝতে পারছো কিভাবে আসছে এটা হায়ার ম্যাথের সূত্র ইয়েস এটা আমি হায়ার ম্যাথে
কিন্তু ফিজিক্সেও এখান থেকে অঙ্ক আসে বলে এই জিনিসটাকে এভাবে কনটেক্সচুয়ালাইজ করলাম। ঢালের সঙ্গে একই, ট্যান থিটাও যা, ডেল্টা ওয়াই বাই ডেল্টা ওই স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের পরিবর্তন একই কথা। তাহলে তিনটাকে তিন দিক থেকে তুমি অ্যাপ্রোচ করতেছো, একটাকে জ্যামিতির দিক থেকে, একটাকে তুমি ত্রিকোণমিতি থেকে, আর একটাকে তুমি ফাংশনের দিক থেকে, আর কিছু না। বাট এসেনশিয়ালি জিনিস কি একই। বাট এই সব কিছুই কথার জন্য, সরলরেখার জন্য। বক্ররেখা কিন্তু এখন দেখাই নাই, বক্ররেখা ইনশাআল্লাহ আগামী তোকে দেখাবো। মানে কেস 4, এই বেগ বনাম সময় লেখচিত্রের কেস 4। ঠিক আছে, আজকে এই পর্যন্তই তাইলে।